আচ্ছা, আজকের অধ্যায় হলো সাহিত্যের রূপ ও সাহিত্য জিনিসটা কি? সাহিত্য হলো ভাষাকে অবলম্বন করে যা কিছু সৃষ্টি করা হয়। মূলত সাহিত্যের একটা শিল্পকর্ম। ভাষাকে অবলম্বন করে যা কিছু সৃষ্টি করা হয় তাই সাহিত্যের মধ্যে প্রথম যেটা, ওটার নাম হলো কবিতা। ছন্দবদ্ধ শব্দে রচিত, কি বলছি? ছন্দবদ্ধ শব্দে রচিত, ছন্দবদ্ধ শব্দে রচিত, শব্দ রচিত না, শব্দে রচিত। তাহলে ছন্দবদ্ধ শব্দে রচিত সাহিত্য কর্মের নামই হলো কি? কবিতা। কবিতা প্রধান দুটি রূপভেদ, মহাকাব্য, গীতিকাব্য। তাহলে প্রধান দুই প্রকার। কবিতা প্রধানত কয়েক প্রকার? একটা হলো মহাকাব্য, একটা হলো গীতিকাব্য। এখন জানার বিষয় মহাকাব্য কি, গীতিকাব্য কি। তাহলে মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী বা কবিতা। অতিশয় দীর্ঘ কাহিনী ও কবিতা। মহাকাব্যটা বিশেষ করে হয় কিসের উপরে? যুদ্ধ বিগ্রহ বা কোন ইতিহাসকে কেন্দ্র করে। মহাকাব্যের মূল লক্ষ্য হলো গল্প বলা। গল্পটাকেই মূলত কি আকারে? কবিতা আকারে, এই ছন্দ দিয়ে বলা, এটার নাম হলো কি? এর বাইরে সংক্ষিপ্ত আকারে যে কবিতা, এটা হলো গীতিকাব্য বা গীতি কবিতা। যেমন একটা গীতি কবিতা বলেন না, ওটা কবিতা না। আতা গাছের তুতা ভাগে শিমুল গাছের তুলা, নুসরাতের লেগা লেয়া মুকালাও গা তুলা, এটি কবিতা না। রানার কবিতা, এটা কি? গীতি কবিতা। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র বলেন, ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন যাহার উদ্দেশ্য সেই কাব্যই গীতিকাব্য। এখন ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন এটা কি? একটা নির্দিষ্ট কোন জিনিস দেখে ভালো লাগছে, ওইটার উপরে দুইটা লাইন লেখা, এটাই হলো কবিতা। গীতি কবিতায় কবি মূলত তার মনের ভাবটা প্রকাশ করে, মনের আবেগটাকে প্রকাশ করে। তাহলে কবিতাটা কেমন? যেমন আমাদের ছোট নদী কবিতা লিখছে না, আমাদের ছোট নদী। তো এটা কবি জাস্ট কবিতা নদী দেখেছে, ওই নদীটাকে বর্ণনা করে তার আবেগ দিয়ে, নদীটাকে বর্ণনা করতে গিয়ে। আবার স্বদেশ কবিতা লিখছে না আহসান হাবিব, এই যে নদী, নদীর জোয়ার নৌকা সারে সারে একলা বসে আমার মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি, এই ছবিটি আমি এক পাশে তার চারল কাছে দুইটি হলো আঁকি। তো গীতিকাব্য আকারে ছোট কথা ঠিক, তবে এটা বেশি বড় হলেও সমস্যা নাই। যেমন নজরুল লিখছিল ওমর কবিতা, আমিরুল মুমিনিন তোমার স্মৃতি যে আদানের দই জানে না মার দিন। তোমাদের বই আছে, প্রথম শ্রেণী বই আছে, ওমর ফারুক আছে। এটা 233 পৃষ্ঠার ওমর ফারুক কবিতা। এটা ছোট কবিতা না, বড় কবিতা। আসেন তারপরে বলেন, যদি গীতি কবিতাকে শ্রেণী বিভাজনের অন্তর্ভুক্ত করতেই হয় তাহলে এই রকম শ্রেণী বিভাগ করা যুক্তিযুক্ত বলে মনে হয়। যেমন ভক্তিমূলক, রবীন্দ্রনাথ, রামপ্রসাদ, রজনীকান্তের রচনা, এগুলা আসতে পারে, এগুলা ভক্তিমূলক, তাদের লেখাগুলো ভক্তিমূলক। আবার স্বদেশপ্রীতিমূলক রয়েছে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা ও গান। আবার প্রেমমূলক কবিতা আছে, প্রকৃতি বিষয়ক কবিতা আছে, চিন্তামূলক এবং দর্শনীয় কবিতাও আছে। তারপরে লোকগাথা এবং শোক আশ্রয় করে লিখিত কবিতাও সমপর্যায়ে। তাহলে এই গীতি কবিতার মধ্যে কি কি থাকতে পারে? প্রেমময় কবিতা থাকতে পারে, দেশাত্মবোধক কবিতাও থাকতে পারে, আবার দর্শনমূলক থাকতে পারে, আবার ভক্তিমূলকও থাকতে পারে। বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনক হলো নজরুল আর জসীমউদ্দীন। প্রথম জন আমাদের সাহিত্যের বিদ্রোহী কবি, দ্বিতীয় জন আমাদের নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর এবং দীপ্ত ভাবের দেখা মেলে তা পূর্বে বাংলার কাব্যে ছিল না। নজরুলের
কবিতাটা মূলত সকল কবিতাগুলো বেশিরভাগ কবিতা, যদিও নজরুল একাধারে, তিনি যেমন বিদ্রোহের কবি, তিনি তেমন বিদ্রোহী কবি, বিরোহের কবি, আবার প্রেমেরও কবি। হ্যাঁ, আর এই লৌহ কপাট, বিনয় পেল কর্ণের উপর, রক্ত জমাট তুষার পূজা, শ্মশান মিলন। এই ধরনের কবিতাগুলো মূলত বিদ্রোহী ধর্মী নাকি। আবার জসীমউদ্দিন যে নকশিকাঁথার মাঠ বা সুজনবাদিয়ার ঘাট, এই দুইটি কাব্যগণ কি জসীমউদ্দিনের যে ধারা নকশিকাঁথার মাঠ আরটা কি সুজনবাদিয়ার ঘাট, এই ধরনের কাব্যগ্রন্থ জসীমউদ্দিনের পূর্বেও কেউ লেখে না, কিংবা তাকে অনুসরণ করেও কেউ লেখে না। তারপরে আছেন নাটক। বিশ্ব সাহিত্যের নাটক সর্বাপেক্ষ প্রাচীন পতঙ্গ রয়েছে, তার মধ্যে সবচাইতে পুরাতন কৃতি নাটক। নাটক সেকালে পুস্তক আকারে মুদ্রিত হয়ে, তখন তো ছাপা ছিল না, ঘরে ঘরে পরিচিত হতো না নাটকের অভিনয়। তাহলে এই নাটকগুলি মঞ্চনাট্যের মাধ্যমে, মঞ্চনাট্য ব্যবসায়িক না, হ্যাঁ, মঞ্চে সরাসরি অভিনয়। নাটক হতো মঞ্চ আকারে। নাটকের লক্ষ্য মূলত পাঠক নয়, নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শক সমাজ। তাহলে এই যখন লেখার ব্যবস্থা ছিল না, ছাপাকালীন ব্যবস্থা ছিল না, তখনও নাটকের লক্ষ্য ছিল কি দর্শক সমাজ। এখনো নাটকের লক্ষ্য দর্শক সমাজ, কারণ নাটক এখনো নাটক ফুইরা মজা পাইতেন না, দেখা মজা পাওয়া যায় নাকি। তার কারণ সাহিত্যের সকল শাখার ভিতরে নাটকই একমাত্র যা সরাসরি সমাজকে এবং পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে চায় ও সক্ষম হয়। একটা কবিতা তোমাকে যখন পড়ে শোনাবে, প্রথমবার শুনলে তুমি বুঝবা না, অনেক কিছুই বুঝবা না, দ্বিতীয়বার পড়লে বুঝবা না, তৃতীয়বার পড়লে বুঝবা না, বুঝলেও ধারণ করবা না। যেমন একটা কবিতা খেয়াল করেন, তরুতলে আমরা একটা ভাব সম্প্রসারণ সারমর্ম প্রায় সময় করেন, তরুতলে বসে ক্লান্ত প্রতীক ক্লান্তি করে দূর ফল আস্বাদনে পায় আনন্দ করছে, বিদায়ের কালে হাতে তাহার ডাল বান্ধিয়া লয়, তবু তরু অকাতরে কিছু নাহি কয়, দুর্লভ মানব জীবন প্রিয়জ যখন, তরুর আদর্শ করো জীবনে গ্রহণ, পরার্থে আপন সুখ দিয়ে বিসর্জন, তুমিও হও গো ধন্য তরুর মতন। এখানে তরুটা কি? গাছ। এই যে এতক্ষণ যে এটা বললাম, কেউ কিছু বুঝলো না। এই যে এখন বললাম বুঝছো না, তোমরা বললাম না, এখন যদি বলি কি বুঝো না, কারণ তোমরা কি যে বুঝি না তাও এমন একটা ব্যাপার। কিন্তু যদি এটাকে সরাসরি প্রদর্শন করা হতো, যেমন একজন চাষা একজন পথিককে, ক্লান্ত শ্লান্ত পথিককে গাছের নিচে বসে, মনে করো তোমরা দেখতে আছো, একটা অনুভব করো যে দেখতে আছো, একটা ক্লান্ত পথিক গাছের নিচে বসছে কিসের জন্য? বিশ্রাম করার জন্য। এখন আজকে কত ডিগ্রি? প্রায় 34 ডিগ্রি তাপমাত্রা, 34 ডিগ্রি গেছে। তো 34 ডিগ্রি তাপমাত্রায় একজন লোক রোদে দিয়ে হাইটে আইসে একটা গাছের নিচে বসছে ঠান্ডা হওয়ার জন্য। এমন সময় দেখে গাছের নিচে কিছু ফলও পড়ে রয়েছে, ফল খাইছে। আবার একটু পরে দেখে বাতাস বাতাস লাগে না, গাছের ডাল ভাঙ্গা কি করে বাতাস করতে আছে, হাটে আর বাতাস করে, বাতাস করে। অথবা একটা যাওয়ার সময় একটা ডাল অথবা একটা পাতা ছিঁড়া যায়, আমাদের অনেক বদল পাট আছে, হাঁটতে গেলে ছিঁড়া যায় জানি না, অনেক ওটা না ডিস্টার্ব করে আসতে গাছের পাতা টান দিয়ে যায়। এই যে এই কথাটা বললাম, আচ্ছা এই যে কথাটা বললাম, এখন কিছু বুঝছে কিনা? কি বুঝছে? কিছু বদলবাস বুঝছে, বুঝছে কিছু বদলবাস। এক কথা যে ওই গাছটা তোমাকে কি দিল? ছায়া দিল, মায়া দিল, ফুল দিল, ফল দিল, হ্যাঁ, আবার যাওয়ার সময় পাতা নিয়ে যাবে, বাতাস খেতে গেছে। কিন্তু গাছে কিছু তোমারে কইছে, দমক দিয়ে কইছে বেটা আমার দাম দিছে কেন? এতটুকু একটা বাচ্চাদের মাথার ভিতরে এমন একটা যাত্রা দেখো, বাচ্চাকে
3 গুণ লম্বা করবো না? তুমি গাছ তোমার সাথে কথা বলে, গাছ কিছু বলছো তোমারে না। এই কথাই, এই যে কবিতাটাতে এই কথা বলছে। এই যে যখন এই জিনিসটা তুমি এখন যে ভাইয়া বললাম, এখন যতটুকু বুঝছো, আমি এক কথা অভিনয় করেই বলছি, এখন যতটুকু বুঝছো যে সরাসরি দেখটা আর তো ভালো বুঝতাম না, না, এভাবে বুঝতাম। এরকমই বুঝতাম। যাক, বুঝতাম তো, কিন্তু আগে যখন কবিতাটা শুনছো তখন বুঝিয়া গেছো, না। তাহলে দর্শক সমাজকে সরাসরি প্রভাবিত করে না। ঠিক আছে? জি স্যার। এই নাটক আবার 2 প্রকার। একটা হলো দৃশ্যকাব্য, একটা শ্রব্যকাব্য। শ্রব্যকাব্য। তাহলে নাটক 2 প্রকার, দৃশ্যকাব্য, শ্রব্যকাব্য। শ্রব্যকাব্য। দৃশ্যকাব্য এই যে কথাটা এতক্ষণ বললাম, এটা যদি দেখতেন তাহলে এটা কি? দৃশ্যকাব্য। আর এই যে আমি বললাম, এখন আপনারা কি করছেন? শুনছেন। এটাও একটা নাটক, শুনছেন just। ঠিক আছে? জি স্যার। বলে নাটক সচরাচর 5 অঙ্কে বিভক্ত থাকে। প্রথমে প্রারম্ভ, আমরা অ্যাকাউন্টিং করতে গেলে প্রারম্ভিক মানে কি বুঝি? বছরের পর শুরু, বছর না, নির্দিষ্ট সময়ের শুরু। তো প্রারম্ভ মানে শুরু। তারপরে আসেন কি? প্রবাহ, কাহিনীর দিকে গতিশীলতা, মূল কাহিনীর দিকে। তারপরে আছে উৎকর্ষ, তারপরে আছে গ্রান্থি মোচন বা শেষের দিকে, তারপরে উপসংহার। আবার বলে কাহিনীর বিষয়বস্তু পরিণতির দিক থেকে বিচার করলে নাটককে প্রধানত ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক, 2 নম্বরে কমেডি বা মিলনান্তক নাটক, প্রহসন, এই 3 ভাগে ভাগ করা। তাহলে প্রথমটা হলো ট্র্যাজেডি। ট্র্যাজেডি নাটক বা কি বলছে? বিয়োগান্ত নাটক। যেমন নায়িকা একজন, নায়ক 2 জন। আচ্ছা, নায়ক যদি একজন হয়, নায়িকা 2 জনে বিয়ে করতে পারে? নায়িকা একজন হলে নায়ক 2 জনে বিয়ে করতে পারেনি? নায়ক আবিরের সাথে, নায়িকা সাদিয়ার সাথে একটা ভালো ভাষা শুনে এই মুহূর্তে এই নায়ক স্বামীর আবার দেখতেও সুন্দর, টাকা পয়সাও ভালো, সাদিয়া নায়িকা মায়ের কাছে দেয়া অফার দেয়া। আচ্ছা, সাদিয়া নায়িকার মায়ের কি এখন ওই যে বাদাইমা আবিরের দিকে বেতার দোষ না, সামনের দিকে। না সামিরের দিকে দেখবো? সামিরের দিকে। তাহলে আবির আর সামিয়া দুজনের কি মিলন হলো? না। সাবিয়া মিলন হলো? না স্যার। হলো না। এটা হলো। আচ্ছা, এখানে কি প্রেমের পূর্ণতা পাইছে? না। প্রেমের পূর্ণতা না পাওয়াটাই হলো বিয়োগান্তক নাটক কিংবা ট্র্যাজেডি। ট্র্যাজেডি। নায়করা দর্শকরা দেখে একটু পরে কাহিনী ঠিক করে নেয়। যেমন আমাদের জনপ্রিয় একটা নাটক বাকের ভাই। স্যার যেমন ইয়ার গান। শেষের দিন বাকের ভাইয়ের ফাঁসি হবে এমন সময় কিসে কিসে বাকের ভাইয়ের ফাঁসি। তখন এই ওই দিন যেন এই স্ক্রিপ্টটা না দেখানো হয়, বাকের ভাইয়ের স্ক্রিপ্টটা ঘুরিয়ে দেওয়া হয়, ফাঁসি না দিয়া যেন বাকের ভাইয়ের বাঁচিয়ে রাখা হয়। এই জন্য নাটক নিয়ে ঢাকার সাধারণ মানুষের না গেছে। অবাক হলেন, সাধারণ মানুষ নামছে তো নামছেই। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি হুমায়ুন আহমেদের ফোন দিয়ে বলে স্ক্রিপ্টটা চেঞ্জ করা যায় না। একটা দেশের প্রধানমন্ত্রী কি পরিমাণ নাটকের জনপ্রিয়তা থাকলে নাটকটাকে কিভাবে ফুটিয়ে তুললে একটা দেশের বাকের ভাই গিয়ে সাজ দিলেন। বাকের ভাই এখন পাইবেন প্রায় 4 ঘন্টার নাটক। তো বাকের ভাই এই নাটকটা কি পরিমাণ মানে কিভাবে ফুটিয়ে তুললে, কত জনপ্রিয়, জনপ্রিয় হওয়ার পরে জনপ্রিয়তা পাইলে একটা দেশের প্রধানমন্ত্রী ফোন দিয়ে কয় এই স্ক্রিপ্টটা ঘুরিয়ে দিলে চলে না। আর শিল্পী যে, লেখক যে, নাট্যকার যে, কি নাম? হুমায়ুন আহমেদ কি পরিমাণ মেধাবী এবং নিজের উপর কি পরিমাণ কনফিডেন্স থাকলে প্রধানমন্ত্রীর প্রস্তাব দিচ্ছে, সম্ভব না, যা লেখছে তাই হবে। পরবর্তীতে বাকের বাইরে
এই বাকের ভাই চরিত্রে অভিনয় করেন আপনাদের বর্তমান এমপি কি নাম জানি আসাদুজ্জামান নূর। বর্তমান এমপি আসাদুজ্জামান নূর মিলনান্তক। এবার নায়ক আবির, আবিরের সাথে মিলে গেছে। নায়ক সোহান একেবারে চায়ের দোকানদার হোক আর নায়িকা নুসরাত কুটিপতির মেয়ে হোক, নায়কের শেষে মিলে যায়। এটা হলো মিলনান্তক নাকি? আবার কমেডিকে আবার আরেক ভাবেও বলা যায়, একটু হাসি একটু মজা দেয় এবং শেষে দিয়া মিলে যায়। যেমন বাদে, মানে না ওগুলো বাদেন নাকি নাটক নাকি, বলে কি করা? যখন শেষে তো মিলে যাবে। আসেন তারপরে গান তো নাই বলা নেই। প্রহসন। তাহলে প্রহসনটা কি? নাটকের শেষ অবস্থায় শাস্তি হয়, নায়ক হোক বা নায়িকা হোক, অথবা একসাথে দুইজনে মরে যায়। তুইও গেছ আমিও গেছি, আল্লাহ আকবার। কি আমি এক লোকে ইয়া পারে না, এই নামাজ পড়তে পারে না। এখন তারা সবাই মিলে নিজেই নামাজ পড়তে পারে না, নিজেই নামাজ পড়তে পারে না। এখন নামাজ পড়তে যখন গেছে তবে ইমাম সাহেব নাই, তারা সবাই মিলে গেছে আমরা যে ইমামতি করি। তিনি তো নামাজ জানা, নিয়ত জানা, কিছু জানা, তিনি নিয়ত করতে আছে, তিনি নিয়ত করতে আছে সূরা জানি না, সূরা জানি না, ইমামতি সব আমিও বুঝি তোরা খাইছি আল্লাহ করে, আমিও গেছি তোরা খাইছি আল্লাহ করে। মানে আমার নামাজও শেষ, তোকে নামাজও শেষ, আমার নামাজও কবুল হয় না, তোকে নামাজও কবুল হয় না, দুইটা মিলিয়ে গেছে। এরকম নায়ক আর নায়িকা দুইটাই মরে ভূত, অথবা একটা মারা যায়, অথবা যে কোনো একটা শিক্ষা ঘটনা দিয়ে শেষ হয়, শাস্তি শুরু। এটাকে বলা হয় প্রহসন, বরাদ্দের নন। এদের মধ্যে ট্র্যাজেডিকে সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। ট্র্যাজেডির ভিতরে আবার দুই প্রকার, একটা হলো প্লট বা নাটকের আখ্যান ভাগ, চরিত্র, সংলাপ, চিন্তা বা জীবন আদর্শকে পরিস্ফুটন, মঞ্চায়ন, সমস্ত কিছু সমন্বয়ে সুরসঙ্গীত। গ্রিক দার্শনিক ও সাহিত্যবেত্তা অ্যারিস্টটল বলেছেন, রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার জীবন কাহিনীর দৃশ্য পরস্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকের হৃদয়ের ভয় এবং করুণা প্রশমিত করে, তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই হলো ট্র্যাজেডি। কমেডি বিষয়ে অ্যারিস্টটলের বক্তব্য এরকম, তিনি বলেন, মানব চরিত্রের যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন না করে, ব্যথা না দিয়ে হাস্যরস্য সৃষ্টি করে, তাই হলো কবি। কারণ অ্যারিস্টটল বলতে আছে, কাউকে হ্যায় না করে, কাউকে ব্যথা না দিয়ে, হ্যাঁ ব্যথা মানে ফিরিয়ে না, মানে কাউকে ইঙ্গিত না করে, হাসি অসুস্থ। যেমন জমজ নাটক দেখছেন না তোরা, মোশাররফ করিমের কমেডি। হারকিপটা নাটক দেখছেন না তোরা, হারকিপটা এটা কমেডি ধরনের নাটক। আসেন, এই কৌতুকের জন্ম ইচ্ছার সঙ্গে, বাস্তব অবস্থার আকাঙ্ক্ষার সঙ্গে, প্রাপ্তিযোগ্যের উদ্দেশ্যের সঙ্গে, উপায়ের বা কথার সঙ্গে কাজের অসঙ্গতির মধ্যে। কমেডি আমাদের মানব সুলভতার বিস্তৃতি, নির্ভুলতার পরিমাণ প্রদর্শন করে, অশুভন দুর্বলতার হাত থেকে মুক্তি দিয়ে আমাদেরকে সুস্থ এবং স্বাভাবিক করে। এবার বলে বাংলা নাটকের ক্ষেত্রে প্রথম যুগান্তরকারী প্রতিভা মাইকেল মধুসূদন ও দীনবন্ধু মিত্র। আরেকজনের নাম দীনবন্ধু মিত্র। মাইকেলের লেখনীতে সর্বপ্রথম ট্র্যাজেডি, কমেডি ও প্রহসন বাংলা ভাষার সৃষ্টি।
তারপর দীনবন্ধু আবির্ভূত হন সামাজিক নাটক নিয়ে, তার নীল দর্পণ নাটকের শ্রেষ্ঠ উদাহরণ নাকি? পরবর্তী সময়ে গিরিশচন্দ্র ঘোষ, যার নাই কোনো দোষ, একই সঙ্গে নাট্যকার এবং অভিনেতা ছিলেন। তিনি পৌরাণিক নাটক জনা বুদ্ধদেব, ঐতিহাসিক নাটক কালা পাহাড়, সামাজিক নাটক প্রফুল্ল ইত্যাদি রচনা। এরপরে দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত শাহজাহান বাঙালি দর্শকের হৃদয় জয় করে। তবে তার সমসাময়িকদের মধ্যে অমিতলাল বসু, ক্ষীরোদ প্রসাদ বিদ্যানন্দন উল্লেখযোগ্য। আর তার পূর্বে আবির্ভাব করে কবি রবীন্দ্রনাথের, যিনি বাংলা নাটকের মোড় ঘুরিয়ে দেন নানা দিকে। রক্তকরবী, ডাকঘর, অরূপব্রত প্রতীক ধর্মের নাটক হিসেবে বাংলা সাহিত্যের কালজয়ী হয়ে রয়েছে। এবার আসেন ছোট গল্প। ছোট গল্পের জনক হলো রবীন্দ্রনাথ। ঠাকুর। ছোট্ট প্রাণ, ছোট্ট বেটা, ছোট্ট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, পদ্মহত যেছে বেশি, চারটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে। সাঙ্গ মানে কি? শেষ হয়ে হইল না। তাহলে রবীন্দ্রনাথ হলো ছোট গল্পের জনক। মানে কি? পিতা বাপ। তো রবীন্দ্রনাথ বলেন নিজেই জনক, আবার নিজেই বলেন শেষ হয়েও যেন হলো না শেষ। তার মানে ছোট গল্পগুলো ছোট্ট হবে। যেমন আপনাদের মমতাদি গল্পটা আরেকটু হলে ভালো হইতো না? দরকার আছে না একটু? নিমদাস গল্পটা প্রত্যেকই ধরনের গল্প, তবে এটা ছোট গল্প, আরেকটু হইলে হইতো না? এরকম বিশেষ করে মমতাদি, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মমতাদি গল্প আরেকটু হইলেও পারত, যেন আরেকটু হওয়ার দরকার ছিল। এটা হলো শেষ হয়েও যেন হলো না গো। উপন্যাস সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে উপন্যাস অন্য। উপন্যাস বিস্তৃত, কোন একটা জীবন নিয়ে, কোন একটা কাহিনী নিয়ে। বিশেষ করে কাহিনী তোমাদের কাকতার উপন্যাস আছে, একজন প্রধান চরিত্রকে ফুটিয়ে তোলে, তার সাথে সাথে কিছু আছে। কাকতারা গল্পের বুঝানা ছেলেটার নাম, এই ছেলেটার চরিত্র মুক্তিযুদ্ধের সময় এই ছেলেটার কি অবদান, এই জিনিসটা কাকতারুয়া কে রাখছে? সৈয়দ মুস্তফা আলী। আর বইফির আছে, বইফির লাগছে সৈয়দ ওয়ালিউল্লাহ। এই যে কাকতারুয়া গল্পে মুক্তিযুদ্ধের সময় বুধা নামের 11 বছর না 13 বছর, 11 বছরের এই ছোট্ট ছেলেটাও যে দেশের জন্য কিছু করতে পারে, এই ছেলেটাও যে মুক্তিযুদ্ধে ভূমিকা রাখতে পারে, শুধু কেবল মারামারি করেই না, ফুটিয়ে তুলছে, রাখতে পারে, এরকমই একটা ঘটনা। কাল্পনিক হতে পারে, আবার বাস্তবও হতে পারে। কাল্পনিক হতে পারে, বাস্তব ঘটনা হতে পারে, ফুটিয়ে তোলা, এটার নাম কি? তারপর আছে প্রবন্ধ। একটি নির্দিষ্ট বিষয়ের উপর কিছু কথা, একটি বিষয়ের 4 দিক নিয়ে। যেমন তোমাদের আছে শিক্ষা ও মনুষ্যত্ব, এটা একটা প্রবন্ধ, পাইছো না? মোতায়ের হোসেন চৌধুরীর এটা একটা প্রবন্ধ, একটা জিনিস নিয়ে আলোচনা করে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না তোমাদের, এটা একটা জিনিস নিয়ে আলোচনা করছে, এটার নাম কি? বন্ধ। বলতে শেষ করে দিলাম। তাহলে সাহিত্য কি? ভাষাকে অবলম্বন করে যা কিছু সৃষ্টি করা হয় তাই হলো। আর রূপ কি? ভাষা বা জাতির সৃষ্টিকর্মগুলো এক একটি ভাগই হলো, এক একটি অঙ্গই হলো একটি। রীতি কি? এক একটি অঙ্গের এক একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য, এটাই হলো।
কবিতা যেমন ছড়া কিন্তু এরকম না। ছড়া হলো জাস্ট মজা দেওয়ার জন্য, বা এই মুখে মুখে বলা। ছড়ার ভিতরে কি থাকতে হবে? মিল থাকতে হবে। ছন্দ থাকতে হবে, ছন্দ ছাড়া ছড়া হবে না। হ্যাঁ, একদম বাকদম গ্রাড্ডম সাজে ডাব ঢোলে ঝাঁঝর। বাজে কবিতার ভিতরে নেই। ছন্দ না থাকলেও চলে, গদ্য ধরনের কবিতাও আছে, আছে না? তাহলে কবিতা নিয়ে পড়বেন, সাহিত্যের উপরে আগামীকাল ভালো করে পড়বেন।